গুড মর্নিং। শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগ ভিডিওতে। আর শুরু করছি আজকের ভিডিওটা আমার মহাদেবকে দিয়েই। তোমরা সবাই মহাদেবের দর্শন করে নাও। এটা কিন্তু আদিযোগী, আর এই ঠাকুরটা কিন্তু সবসময় আমার ঘরেই থাকে। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, তার কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর আজকে এখনও আমার স্টুডেন্টরা পড়তে আসেনি, তাই ভাবলাম যে ফ্রেশ হয়ে গেছে যখন, তাহলে ঠাকুর ঘরে ঢুকে ফুল টুল তুলে রাখি, তারপরে পড়িয়ে উঠে না বাদবাকি কাজগুলো করব। তাই এখন যাবো হচ্ছে আমি ফুল তুলতে। আমার মা কিন্তু প্রত্যেকদিন আমার আগেই ওঠে, আর আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার, কিন্তু ঘুম ভাঙেই না, ওই লেট হয়ে যায়, 7টা সাড়ে 7টা বেজেই যায়। তো মা দেখো ওই যে সব কাজ মার কমপ্লিট হয়ে গেছে আজকে, এখন মা হচ্ছে জামা কাপড় কাচছে আর আমি যাচ্ছি হচ্ছে ফুল তুলতে। তোমরা তো জানোই যে আমি বাড়িতে কত রকমের গাছ লাগিয়েছি, ফুলের গাছ, ফলের গাছ, অনেক রকমের গাছ। ওই জন্য আমাদের বাড়িতে অনেক ভ্যারাইটি রকমের ফুলও পাওয়া যায়, কিন্তু এক একটা সময় হয় না যে ফুল একটু কম ফোটে। যতই বর্ষাকাল হোক বা গরমকাল, কিন্তু দেখবে কিছু কিছু সময় আছে ফুল একটু কমই ফোটে। তো আজকেও ঠিক তেমনই, মানে জবা ফুল টুল একটু কমই ফুটেছে। তাও আমি ভাবলাম যে নীলকণ্ঠ ফুল যদি না পাই, তা দেখি যে না, 4-5টা নীলকণ্ঠ ফুলও ফুটেছে। আর এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে বৃন্দাবন ধুতরা বা পাহাড়ি ধুতরাও বলে অনেকে। তো এইখানেও একটা ধুতরা ফুল ফুটেছে, ভালোই হয়েছে। আজকে সোমবার, মহাদেবকে পুজো দেবো, মানে কম হলেও মহাদেবের ফুলগুলো আজকে ফুটেছে 2-1টা করে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ছোট্ট একটা বেল গাছ। এই বেল গাছটা আমিই লাগিয়েছিলাম, মানে বাড়িতে যে বেল এনেছিলাম খাওয়ার জন্য, সেই বীজ থেকেই চারা দিয়েছিলাম। তারপরে এরকম 2-3টে চারা হয়েছে, তার মধ্যে এই 2টো চারা বেঁচেছে, একটা এই নিচে লাগানো আর একটা ছাদে আছে টবে। তো এইখান থেকে আমরা প্রত্যেক দিন 1-2টো করে বেলপাতা ছিঁড়ে ঠাকুরকে পুজো দিই, যেহেতু গাছটা বেশি বড় নয়, জন্য বেশি ছিঁড়তে পারি না। আর আমাদের উঠোনে আর কি কলপাড়ে যেই জবা গাছটা আছে, সেইটাতেও আজকে 5-6টা জবা ফুল ফুটেছে। তো যা ফুল ফুটেছে তাতে আজকে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আমার একটু বেশি ফুল ভালো লাগে, তার কারণ ঠাকুরের আসনটা যদি ফুলে একদম পরিপূর্ণ থাকে না, তাহলে পুজো দিতেও খুব ভালো লাগে, আর ঠাকুরেরও নিশ্চয়ই মনটা খুব ভালো হয়ে যায়। আমার তো ফুল তোলা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমার স্টুডেন্টরাও সব পড়তে চলে এসছে। এখন আমি ওদেরকে পড়াতে বসবো। আমি এখন যাচ্ছি ছাদে। ছাদেও তো গাছে অনেক ফুল ফোটে, তাই ছাদের গাছ থেকে ফুল আনবো। আজকে তো অনেক ফুল দিয়ে পুজো দিলে ভালো লাগবে, তাই না? ছাদে চলে এসেছি। ছাদে আসলেই দেখবো এই গাছটা শুয়ে আছে, ও শুধু শুয়ে পড়ে। যতই তুলি তাও শুয়ে পড়ে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তোমাদের কয়েকটা টিপস বলি। টিপস না, মানে পুজো করার কয়েকটা পদ্ধতি, যেটা আর কি সবারই জানা প্রয়োজন, সেটাই আমি বলছি তোমাদেরকে। মানে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে, শুধু প্রথম সোমবার না, যে কটা সোমবার পরে, 4টে সোমবার, প্রত্যেকটা সোমবারেই তোমরা চেষ্টা করবে যে ঠাকুরকে দুধ, দই, তারপরে ঘি, মধু, এগুলো দিয়ে পুজো দেওয়া। আজকের এই টিপসটা ফলো করে সবাই ঠাকুরকে পুজো দিও, মহাদেবকে। আশা করি মহাদেব তোমাদের সবার মনস্কামনা পূরণ করবে। হর হর মহাদেব। আমার কিন্তু ফুল তোলা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো নিচে। আর আজকে আমি সকাল থেকে কিছু খাইনি, একবার পুজো টুজো দেবো, তারপরে খাবো। ভাত খেতে বস তুই চুপ করে। দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে ভাত, এখানে উচ্ছে ভাজা, এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে ফুলকপি পনির দিয়ে তরকারি, আলু আছে মধ্যে, চাটনি একবারে নিয়ে নিয়েছিস। কেমন হয়েছে রান্না দাদা? ভালো হয়েছে? ভাই স্কুলে যাবে, তাই ভাইও খেয়ে নিল, আর মা ওইদিকে খেতে বসে গেছে, আর আমি পুজো টুজো দেবো, তারপরে একবারে খাবো। এখন আমি ঠাকুর ঘরটাকে একদম তুড়ি মেরে পরিষ্কার করে দেবো। দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, তাই না? এবার চলো বাসনগুলো ধুয়ে ফেলি। আমার ঠাকুরের থালা বাসন ধোয়া কমপ্লিট, দেখো ধুয়ে এখন আমি রোদ্রে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার বটতলার শিবলিঙ্গ, এই যে আমাদের বট গাছ, এইখানটাই থাকে এই শিবলিঙ্গটা, এটা ঘরে থাকে না, এটা এখানেই রাখি। এখানে পুজো দিই। আর এই দেখো আমাদের বট গাছের কীরকম ঝুড়ি নেমেছে, দেখেছো কীরকম মোটা মোটা, এই দেখো। আর এই জায়গাটাই দেখো কীরকম, এইগুলো ছোট ছোট কেবল ঝুড়ি নামছে। আমরা এখানেই পুজো দিই এই শিব ঠাকুরটাকে। আমি এখন স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, পুজো দেবো। আর আমি ভেবেছিলাম সবুজ কালারের কোনো চুড়িদার পরবো, তো সবুজ কালারের নেই, তার জন্য এই সি গ্রিন কালারের এই চুড়িদারটাই পরলাম। এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। আর দেখে নাও আমি কী কী দিয়ে পুজো দিচ্ছি। এখানে তো সমস্ত ঠাকুরের থালা বাসন আছে, এখানে আছে জল, আর এই যে ফুল,
আর এখানে আছে 5 রকমের ফল। আর এই যে এটার মধ্যে আছে দুধ, এই যে মধু, এর মধ্যে আছে আতপ চাল, এই যে হচ্ছে ঘি। এগুলো দিয়ে এখন পুজো দেবো। তোমরা দেখতে থাকো পুরোটা কেমন করে পুজো দিচ্ছি। প্রদীপটা ধরিয়ে নিলাম। এবার সমস্ত ঠাকুরের থালাগুলো, সব ঠাকুরের প্রসাদগুলো দিয়ে দেবো। যেই ঠাকুরের যে প্রসাদ সবগুলো। অনুকূল ঠাকুরের জন্য হচ্ছে লাল বাতাসা, লোকনাথের জন্য মিশ্রি, আর বাদ বাকি ঠাকুরদের জন্য হচ্ছে নকুলদানা। এবার সব গ্লাসগুলোয় জল ভরবো আর এক একটা করে প্লেট সমস্ত প্রসাদগুলো ঠাকুরদের দিয়ে দেবো। সব ঠাকুরদের আমি প্রসাদ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে শিবলিঙ্গে কি করে জল ঢালি, কিভাবে শিবলিঙ্গে আজকে পুজো দিচ্ছি সেটাই তোমরা দেখো। আমার আজকে পুজো দিতে একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম আর একটু সকাল সকাল দেবো। তা যেহেতু ঠাকুরকে পুজো দিতে দুধ লাগবে, এবার দুধটা আসবে তারপরে তো দেবো। আর আমার মেজো ঠাম্মিরা প্রত্যেকদিন একটা ঘোষের কাছ থেকে দুধ নেয়, তাই ঠাম্মিকে বলেছিলাম প্রত্যেক সোমবার করে আমাকে একটু দুধ এনে দিতে। এবার সেইটা আনতে গিয়েই একটু দেরি হয়ে গেল। উনি 11:30টায় আসে সেই ঘোষ, তার জন্য একটু লেট হলো পুজো দিতে। আগে যখন আমার ঠাম্মি সুস্থ ছিল তখন আমার ঠাম্মিও পুজোর জিনিস আর কি এই দুধ টুধ একটু জোগাড় করে এনে দিতে। এখন তো ঠাম্মি অসুস্থ, তার জন্য আমার একটু অসুবিধাই হয়ে যায়। আর বাবু বাড়ি থাকলে আর কোনো অসুবিধা হয় না, বাবু ঠিক কোনো না কোনো জায়গা থেকে ম্যানেজ করে আনে। তো মেজো ঠাম্মি আজকে দুধটা এনে দিল, তাই না হলে আর দুধ দিয়ে পুজো দেওয়া হতোও না। প্রদীপটা তো আমি ধরিয়েই নিয়েছিলাম প্রথমে, তারপরে ধূপকাঠিগুলো ধরালাম। আর এখন হচ্ছে মানে ঠাকুরের ফলগুলোকে গোটাই দিয়েছি। আর শিব ঠাকুরের পুজোতে কিন্তু সবসময় গোটা ফলই দেওয়া হয়, আর খুব কমই হয় যে কেটে দিতে হয়, গোটা ফলই পুজোতে দিতে হয়। আর যখন সবাইকে প্রসাদ দেবো তখনই কেটে দেবো, গোটা ফল দিয়ে পুজো দিয়ে নেব। আর তারপরে এই যে আমাদের যেই পাথর আছে মানে শিবলিঙ্গের মতো, এই পাথরটা আমরা পেয়েছিলাম গঙ্গা স্নানে গিয়ে, সেই পাথরটাকেও দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম। তারপরে নন্দী মহারাজকে দিলাম, আর হচ্ছে গণেশকেও দিয়েছি। তারপরে মহাদেবকে মানে যা যা লাগে সেইভাবে স্নান করিয়েছি। প্রথমে জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে প্রথমে ভালো করে মহাদেবকে স্নান করিয়ে নিলাম। তারপরে দিলাম হচ্ছে আর কি ঘিটা ভালো করে পুরো শিবলিঙ্গে মাখানোর পরে তারপরে দিয়েছিলাম হচ্ছে মধু। আর আগের দিন তো তোমরা দেখলে যে আমি সব কিছু নিয়ে এসেছিলাম, ঘি মধু, আগের ব্লগেই তোমরা দেখেছো। তো সেই মধু দিয়ে ভালো করে মহাদেবের মানে পুরো শিবলিঙ্গটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে একটা ঘটির মধ্যে মানে ওই যে তামার ঘটিটা, ওটার মধ্যে প্রথমে এমনি জল, তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে গঙ্গা জল, দুধ আর একটুখানি কালো তিল আর একটা বেলপাতা, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে তার আর কি জল ঢালার আগে মহাদেবের মাথায় একটা বেলপাতা দিয়েছিলাম। আর তোমাদেরকে একটা শর্টসে দিয়েছি যে কিভাবে বেলপাতা অর্পণ করতে হয় মহাদেবকে, তো সেইভাবে বেলপাতা দিলাম। আর এখন দেখেছো আমি কেমন করে ঠাকুরকে জল দিচ্ছি, কেমন করে বলো তো। ডান হাতে প্রথমে একটু জল ঢেলে নিতে হবে, আর বাঁ হাতের কেনো আঙুলটা জলের মধ্যে মিশিয়ে একটা মন্ত্র আছে সেটা বলে বলে দিতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম সোম সময় নমঃ। এই মন্ত্রটা 11 বার বলে মহাদেবের মাথায় জল ঢালতে হবে। এইভাবেই 11 বার হাতে করে নিয়ে মহাদেবকে জল ঢালতে হবে। তারপরে বাদ বাকি যেই দুধ গঙ্গা জলটা থাকবে সেটা মহাদেবের আর কি শিবলিঙ্গে ভালো করে ঢেলে দিতে হবে। আর শিবলিঙ্গে যখন জল ঢালবে না তখন কখনোই ডাইরেক্ট একদম শিবলিঙ্গের মাথায় জল ঢালবে না, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে জল ঢালবে। কারণ শিবলিঙ্গে চারিদিকে একদিকে কার্তিক থাকে, একদিকে গণেশ, একদিকে মা পার্বতী, নন্দী মহারাজ সবাই থাকে। ওই জন্য একটা গোটা শিবলিঙ্গ কিন্তু শুধু যে শিব থাকে তা না, সবাইকে নিয়ে একটা গোটা শিবলিঙ্গ কিন্তু তৈরি হয়, মা পার্বতী, কার্তিক, গণেশ সবাইকে নিয়ে। তার জন্যে যখন জল ঢালবে তখন ওই ঠাকুরের চারি সাইড দিয়ে আগে জল ঢালবে, তারপরে মাথায় দেবে। আর আমি একটা মেলার থেকে, আমাদের এখানে উদর মেলা হয়, সেখান থেকে ওই ডামরুটা কিনেছিলাম মহাদেবের জন্য। তার জন্য আমি প্রত্যেক সোমবারে যখন পুজো দিই, পুজো দেওয়ার পরে ডামরুটা বাজাই। আর শিব পুজোয় মানে তো আর কি শঙ্খ বাজাতে হয় না, তার জন্য শঙ্খটা আমি বাজাই না। শঙ্খটা আমি অন্য দিনগুলো বাজাই, কিন্তু শিব পুজোর দিন বাজাই না, মানে বিশেষ করে সোমবার দিন। জল টল ঢালার পরে এবার আমি কি করলাম বলো তো, কয়েকটা আতপ চাল নিলাম। আর সমস্ত আতপ চালগুলো কিন্তু গোটা থাকতে হবে, ভাঙা চাল নিলে হবে না। ওই জন্য আমি চালগুলোকে ভালো করে বেছে নিলাম, নিয়ে এক মুঠ করে হাতে নিয়ে তারপরে নিজের যা মনস্কামনা সেটা ঠাকুরকে বলে সেটা আবার শিবলিঙ্গে অর্পণ করলাম। যেহেতু আমাদের শিবলিঙ্গটা একটু বড়, তার জন্যে শিবলিঙ্গই দিলাম, আর কিছুটা ঠাকুরের ওই প্রসাদের প্লেটে দিয়েছি। তো
তোমাদের যদি শিবলিঙ্গটা ছোট হয় তাহলে তোমরা ওই আতপ চালটা প্রসাদের প্লেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই, মানে যেটাতে গোটা ফল দেবে সেটাতে। আর এখন মহাদেবকে পুজো টুজো দিয়ে তারপরে আমি আবার আর কি সব যে ফুলগুলো ছিল সমস্ত ঠাকুরের চরণে দিয়ে দিলাম, একটুখানি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম সমস্ত ঠাকুরকে, তারপরে ধূপ দেখিয়ে দিলাম। সবার বাড়িতে তো আর শিবলিঙ্গ থাকে না, কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষের বাড়িতে শিবলিঙ্গ আছে, কিন্তু যাদের নেই তারা আর কি মন্দিরে যায় পুজো দিতে। সেখানে গিয়েও তোমরা এইভাবে নিষ্ঠা করে পুজো দিতে পারবে, আর সেখানে তো ব্রাহ্মণ থাকে সব কিছু বলে দেওয়ার জন্য। তো যারা বাড়ি বসে পুজো দাও তাদের জন্য আমি পুরোটা ডিটেলসে ভিডিওটা বানিয়েছি। তোমরা আমার মতন করে পুজো দিতেই পারো, আর ভক্তিটা তো যার যার মনে, যার যেমন মনে চায় সে তেমনভাবেই ভগবানকে সেবা করো, তাতে কোনো অসুবিধা নেই যে ও এই জিনিসটা আমি পেলাম না, এই জিনিসটা ভগবানকে দিতে পারলাম না, কোনো অসুবিধা নেই। একদম পারফেক্টভাবে তো কোনো কিছুই হয় না, আর মহাদেব হচ্ছে এমনই ভগবান না, উনি সব কিছুই বোঝেন, তার জন্যে কোনো ভয়েরও কিছু নেই বা মন খারাপেরও কিছু নেই। তুমি যেমন করে মহাদেবকে পুজো দেবে মহাদেব সেইভাবেই তোমার পুজো নেবে। আর একদম শেষে আমি মহাদেবকে একটু ভস্ম মাখিয়ে দিচ্ছি, মানে ছাই ভস্ম, যেটা মহাদেবের খুবই প্রিয়, তার জন্যে আমি মহাদেবকে একটুখানি স্নানের পরে ছাই ভস্মটা মাখিয়ে দিলাম। এটা আমার একটু আগে দেওয়া উচিত ছিল, তো আমার হট করে মনে পড়লো, মনে ছিল না, তার জন্য একটু লেট হয়ে গেল। তোমরা ওটা স্নান করানোর পরেই মাখিয়ে দেবে মহাদেবের। হয়ে গেছে পুজো দেওয়া, আর এই যে মায়ের জন্য রেখে দিয়েছি একটুখানি, মা এসে ঢালবে শিব ঠাকুরের মাথায়। এ দেখো আতপ চালটাও কিন্তু ঠাকুরের এখানেই দিয়েছি। তোমাদের যদি ছোট ঠাকুর হয় তোমরা এরকম এই প্রসাদের প্লেটেও দিতে পারো। আমার তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, তোমরা দেখলে। এখন আমি ভাত খাবো, সকাল থেকে কিছু খাইনি, মানে ভাত খাইনি আর কি, সকাল থেকে হালকা একটু মুড়ি টুড়ি খেয়েছিলাম। একদম তো উপোস থাকতে পারবো না যেহেতু শরীরটা ভালো না। আর এখন একটু ভাত খাবো। এখন কিন্তু 1টা 1:30 বেজেই গেছে, 1:10-15 বাজে। পুজোটা দিতে একটু লেট হয়ে গেল, আসলে দুধ ছিল না তো, ওই জন্যে আমার মেজো ঠাম্মি দুধ এনে দিল। ঠাম্মিরা প্রত্যেকদিন তো দুধ নেয় ঘোষের কাছ থেকে, আর সে ঘোষ 11টার পরে আসে, আর ঘোষ এসে দুধ দিয়ে গেল, তারপরে মেজো ঠাম্মি এনে দিল আমাকে, তারপরে পুজো দিলাম। এখন ভাত খেয়ে নিয়ে দেখি মা কী রান্না করছে। আজকে তো সোমবার, আমাদের এমনিও নিরামিষ, আর আমি তো নিরামিষ খাচ্ছি। উচ্ছে ভাজা রয়েছে, আর যেখানে চাটনি আছে, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। চলো আমি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, তারপরে আমার আর কি সকালে তো আমার স্টুডেন্টরা পড়তে আসে, আমি ওদের বলেছিলাম যে তোরা স্কুল থেকে এসে আমাদের বাড়ি আসবি প্রসাদ খেতে। তো একটা স্টুডেন্ট এসছে প্রসাদ খাবে বলে, আর আমি তো প্রসাদ কেটে পুজো দিইনি, তার কারণ মহাদেবকে তো গোটা ফল দিয়ে পুজো দিতে হয়, তার জন্য ও আসলো, তারপরে আমি ফল প্রসাদ কাটতে বসেছি। আমি বললাম যে তুই একটু বস, আমি ফল কেটে নিই তারপরে তোকে দিচ্ছি। তাই ও বসেছিল বারান্দায়, মানে মন্দিরের সামনেই বসেছিল, আর আমি যে ফল টল কেটে গুছিয়ে নিয়েছি, এখন ওকে দেবো। প্রসাদে ফল হিসাবে ঠাকুরকে কী কী দিয়েছিলাম তোমরা তো দেখেছো। দিয়েছিলাম হচ্ছে মৌসুমি লেবু, আপেল, কলা, শসা, আর হচ্ছে আম। আর এটা হচ্ছে সেই লাল বাতাসা যেটা ঠাকুরকে দিয়েছিলাম। তো এই বাতাসাটাও নিয়ে এসেছি আর কি, দিয়ে দেবো প্রসাদ হিসাবে। আর যে নকুলদানা টানা ছিল ওইগুলো তো পিঁপড়েতেই খেয়ে নিয়েছে। তো এখন আমি আমার ওই স্টুডেন্টকে দেবো প্রসাদটা, দিয়ে আমি আবার ঠাম্মিদেরকেও দিতে যাব। আমার ঠাম্মিকে দেবো, তারপরে মেজো ঠাম্মিদের ঘরে দেবো, যেহেতু বুনু স্কুলে গেছে ওই জন্যে। আর আমিও একটুখানি প্রসাদ খেয়ে নিলাম, যেহেতু আমি উপোস ছিলাম, তো আমার তো একটু প্রসাদ না খেলে হবেই না, তার জন্য আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। এখন তো সন্ধ্যাবেলা, তো এখন ঠাকুরকে সন্ধ্যা দেবো। সন্ধ্যা এখনও পুরোপুরি লাগেনি, কিন্তু ঠাকুর ঘরে অনেক কাজ আছে, সেই জন্য একটু আগে আগেই আসলাম। এই যে তখন ঠাকুরকে জল দিয়েছিলাম না, মানে আর কি দুধ দিয়ে স্নান করিয়েছিলাম, এবার এই দুধটা তো পাল্টাতে হবে না, নাহলে গন্ধ হয়ে যাবে, তার জন্য এখন ঠাকুরকে পুরো পরিষ্কার করে নেব। তাহলে ঠাকুরকে পরিষ্কার করে নিই। এই দেখো ঠাকুরকে পুরো পরিষ্কার করে দিয়েছি, আর এই দেখো সব দুধ, এই যে দুধের যে জলটা ছিল ঠাকুরের, সেগুলো সব নামিয়ে নিয়েছি, আবার স্নান করিয়ে দিলাম।
এইবার এই ঘটিটার মধ্যে একটু জল দিতে হবে, তাহলে তো ঠাকুরের মাথায় পড়বে, তাই না? নাহলে ঠাকুর একদম শুকিয়ে যায়। শিবলিঙ্গকে কখনো এরকম শুকনো অবস্থায় রাখতে হয় না, সবসময় জলের মধ্যে রাখতে হয়। যা এগুলো সব ফেলে দিয়ে আসবো এখন। আজকে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ দেবো, ঠিক আছে? যে এই প্রদীপটা নিয়েছি, এর মধ্যে যে ঘি দিয়ে দিচ্ছি। শ্রাবণ মাসে ঘিয়ের প্রদীপ দিতে হয়, তার মধ্যে একটু হালকা একটু তেলও দেবো। আজকে তো সোমবার। এই প্রদীপটা নিয়ে আমি দেবো হচ্ছে আমাদের বাইরে বটতলায় যে শিব ঠাকুরটা আছে না, শিবলিঙ্গ, এখানটায়। আর এই দেখো, আমিও কিন্তু সবুজ চুড়ি পরেছি। এই চুড়িটা আমাকে দিয়েছে হচ্ছে আমার কাকিমা পরেছে, তাই আমাকেও দিয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো, এখন পুজো দিয়ে আমার হয়ে গেছে, আর এটা দিয়ে আসি ঠাকুরের মন্দিরে, মানে বটতলার শিব ঠাকুরের ওখানে দিয়ে আসি প্রদীপটা। ঘরে সন্ধ্যা দেওয়ার পরে আমি চলে এসেছি যে বাইরে আমাদের শিব ঠাকুরের কাছে, মানে বাইরে যে শিবলিঙ্গটা থাকে বট গাছের গোড়ায়, সেইখানে ঘিয়ের প্রদীপটা দিয়ে দেবো। আর শ্রাবণ মাসে এরকম তোমরা প্রত্যেক দিনও দিতে পারো, বা শুধু সোমবারেও এই ঘিয়ের প্রদীপটা জ্বালাতে পারো। দুষ্টু আজকে পপকর্ন বানাবে। হ্যাঁ, কড়াইতে। দেখি কেমন করে গ্যাস ধরায়, আমিও দেখি। আগে গ্যাসটা ধরা, গ্যাস ছাড়ছে দেখো। যেদিক ঘোরে সেদিক এইভাবে তো এরকম ছিল। হ্যাঁ, ওই তো ঘোরালি তো, আবার বন্ধ করলি। হ্যাঁ, এবার এটা ধরা। আগে ওই লাইটারটা নে হাতে, দেখেছো খুলে রেখেছে। দে দে। হ্যাঁ, হয়ে গেছে আজকে গ্যাস ধরা। ধরা কড়াই বসা, সে তো আমারই ধরাতে হলো গ্যাস। নে কড়াই বসা। এতক্ষণ খুলে রাখে কেউ, অত টিপির টিপির করলে হয় না। কড়াইটা গরম হতে দে। একটু পপকর্ন করতে এসে কড়াই বসিয়েছি, দেখো কড়াইটা একটু ঠিক করে। তুই রেখেছিস? হ্যাঁ, আমি রেখেছি। ফালতু কথা দে। সবটুক ঢাল। না না, কোনো তাপ হবে তার। দাঁড়ার ভেতরে আরো একটা আছে, এবার ঢেকে দে। শব্দ হবে পটপট করে, তারপর পপকর্ন ফাটছে। ঠুসঠাস ঠুসঠাস। এটা পুরো বন্ধ হয়ে যাবে যখন, তখন খুলবি, ঠিক আছে? তার মানে সব হয়ে গেছে। একটু গ্যাসটা কমিয়ে দে, বুঝেছিস? হয়ে গেছে, গ্যাস বন্ধ কর। ভিজা হাতে কি যাবে না তো? ভিজা হাতে কি? আগে ওভেনটা বন্ধ করবি, এবার সিলিন্ডার বন্ধ কর। এখনো বাজছে। একটু পরে তুলবি, দাঁড়া। হয়েছে? প্লেটে নাম তো ওরকম তো হবেই। প্লেটে নাম। ও পেঁপেটা ইটা কি সুন্দর দেখা যাচ্ছে। দুধ, তরকারি আছে, চাটনি আছে। চাটনি আছে, সকালের চাটনি আর হচ্ছে তরকারি। কি কি সিদ্ধ? পেঁপে সিদ্ধ, বেগুন সিদ্ধ, কুমড়ো সিদ্ধ। কাঁচা কুমড়ো, মানে কচি কুমড়ো, তাই তো? বেগুন সিদ্ধ, গাছের বেগুন। এই যে সেই গাছের বেগুন আমাদের। দুষ্টু কি দেখাবো? তরকারি দিয়ে করে খাবে না? দুষ্টু ভাত খাবি তো? ওই তুই সিদ্ধ ভাত খাবি? তা কি দেখাবে? কি দিয়ে? তরকারি আর দুধ। আজকে
আজকের ব্লগটা আমি সকালে স্টার্ট করেছিলাম মহাদেবকে দেখিয়ে, তো এখন এন্ডও করব মহাদেবকে দেখিয়ে। তো এই দেখো আমার আদিযোগী মহাদেব সব সময় আমার বেডরুমেই থাকে, আমার শোকেসের ওপরে মহাদেবকে রেখে দিই আমি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করছো, আমারও ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমি মহাদেবের কাছে একটাই কামনা করি, প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সবাইকে যেন মহাদেব সুস্থ রাখে, কাউকে যেন কখনো কষ্ট না রাখে। তোমরা যারা যারা শ্রাবণ মাস পালন করছো তারা খুব সাবধানে থেকো, একদম নির্জলা উপোস করার কোনো দরকার নেই। মনে ভক্তি থাকলে তাহলে তোমরা মানে যদি কিছু সামান্য কিছু খেয়েও পুজো দাও কোনো অসুবিধা হয় না, একদম নির্জলা উপোস থাকার কোনো দরকারই নেই। তার কারণ নিজে অসুস্থ হয়ে তো আর ভগবানকে সেবা করা যায় না, নিজে আগে সুস্থ থাকতে হবে, তারপরে তো ভগবানকে সেবা করতে পারবে, তাই না? ভগবান তো বলেনি যে তুমি অসুস্থ হয়ে যাও তারপরে আমাকে সেবা করো। তার জন্য তোমার মন থেকে যেমন চাই তুমি সেইভাবে ভগবানের সেবা করো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে।